বিষয়টা হলো বিষয়টা খুবই গোলমেলে, কারণ অযোধ্যায় একটা মন্দির অলরেডি রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অনুপ্রেরণাতে অন্তত আরও 3টে মন্দির চলছে এবং তারই সঙ্গে মন্দির মসজিদ বিতর্কের মাঝখানে একটা বাবরি মসজিদও চলছে। এবার এখানে যদি আপনি প্রশ্ন করেন হচ্ছেটা কি, উত্তর হলো আপনি আপাতত পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনের আগে হাতে গরম সবটা পেয়ে যাবেন। কি চান আপনি, সব আপনি পেয়ে যাবেন। কাজে কাজে না হলেও মুখে মুখে তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে মন্দির বা মসজিদ তৈরি করার থেকেও আমি মন্দির তৈরি করছি, আমি মসজিদ তৈরি করছি, এটা বলাটা অনেক বেশি এফেক্টিভ। তো হচ্ছেটা কি, আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি। আপনারা জানেন যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন অযোধ্যার রাম মন্দিরে, সেখানে ধ্বজা উত্তোলন করা হবে। উপলক্ষ কি বলা হচ্ছে যে রাম মন্দিরের কনস্ট্রাকশন ফাইনালি কমপ্লিট হয়েছে, সমস্ত কাজকর্ম রাম মন্দিরে শেষ হয়েছে, রাম মন্দির ফাইনালি তৈরি হওয়ার সমস্ত কাজ শেষ হয়েছে। সেই উপলক্ষে ধ্বজা উত্তোলন করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হবেন। এর আগে নরেন্দ্র মোদী 2020-তে গিয়েছিলেন সেখানে ভূমি পুজো করার জন্য। তারপর 2024-এ লোকসভা নির্বাচনের একদম আগে তখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন অবশ্য অনেকেই প্রশ্ন করেছিলেন, নিন্দুকেরা প্রশ্ন করেছিলেন যে মন্দিরের কনস্ট্রাকশনই তো এখনো শেষ হয়নি, মন্দিরের কাজই তো এখনো শেষ হয়নি, তাহলে প্রাণ প্রতিষ্ঠার কথাটা কি করে আসছে? তখন যারা এই প্রশ্ন করেছিলেন তাদের একেবারে দাবড়িয়ে চুপ করে দেওয়া হয়েছিল যে তুমি চুপ করো, তুমি কিচ্ছু জানো না। যাই হোক, তারপরে তো নানা রকম অভিযোগও উঠে আসে আবার যে মন্দিরের কাজ শেষ হয়নি ঠিক করে, ছাদের থেকে জল পড়ছে, ছাদ ফুটো হয়ে, রাস্তার অবস্থা খারাপ, এরকম নানা অভিযোগ উঠেছিল। তো তাদেরও তখন দাবড়ে চুপ করিয়েই দেওয়া হয়েছিল। যাকগে, এইবার ফাইনালি কনস্ট্রাকশনের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, পুরো রাম মন্দিরের কাজকর্ম সব শেষ হয়েছে। তবে সেই সময় মন্দিরের কাজ শেষ হয়নি, তাও প্রাণ প্রতিষ্ঠা, তারপরে অভিযোগ উঠলে সেগুলোকে থামিয়ে দেওয়া, এই সব কিছুর পরে আমরা যেটা দেখেছিলাম, লোকসভা নির্বাচনে বিজেপি অবশ্যই জিতেছিল, কিন্তু নরেন্দ্র মোদী একার ক্ষমতায় সরকার গঠন করতে পারেননি। তার দুই বন্ধুকে প্রয়োজন হয়েছে, নীতিশ এবং নাইডু। এবং তার থেকেও বড় কথা, অযোধ্যায় যেখানে রাম মন্দির সেইখানে বিজেপি ভোটে হেরে গিয়েছিল। তো যাই হোক, আর রাম মন্দির ইস্যুটা যদি আপনি বলেন, সেই ইস্যুটা 2020-তে ভূমি পুজো হয়েছিল, তারপরে 2025-এ এসে ফাইনালি সমস্ত কাজ শেষ হয়ে রাম মন্দির পুরোপুরি তৈরি হচ্ছে এবং এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন আবারও উদ্বোধন করতে। এ তো গেল রাম মন্দিরের কথা। এরপর কি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরপরে 6ই ডিসেম্বর পালন করা হবে সংহতি দিবস। সংহতি দিবসের ব্যাপারটা কি, তৃণমূল কংগ্রেসকে আপনি যদি প্রশ্ন করেন, যেটা হচ্ছে কি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা উত্তর দেওয়া হচ্ছে সেটা হলো আমরা প্রত্যেক বছর 6ই ডিসেম্বর সংহতি দিবস পালন করি। এই দিনটা পালন আমরা করতেই পারি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ যেদিন ধ্বংস করা হয়েছিল সেই দিনটাকে একটা জাতীয় সম্প্রীতি, একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমরা সকলের সামনে তুলে ধরতে চাই, এই বার্তা আমরা দিতে চাই। অর্থাৎ বুঝতেই পারছেন, সংহতি দিবস পালন করা হবে, মিছিল হবে কলকাতার বুকে, রাজপথে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে যাবেন। হিন্দু মুসলিম সবাইকে পাশাপাশি দাঁড় করিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই, সমস্ত সম্প্রদায়ের মানুষ ভাই ভাই বলে বার্তা দেওয়া হবে এই সংহতি দিবসের অনুষ্ঠান থেকে। কিন্তু এই সংহতি দিবসে একজন উপস্থিত থাকবেন না, আর তিনি হচ্ছেন ভরতপুরের হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি বছরে অন্তত একবার করে তো বিদ্রোহ করেনি, বা বলা যেতে পারে মাসে একবার করে দলের মধ্যে তিনি বিদ্রোহ করেন, দল থেকে তিনি চলে যাবেন, নতুন দলটল তৈরি করবেন, এসব কথাও তিনি বলে রেখেছেন। তা তিনি কিন্তু সংহতি দিবসে উপস্থিত থাকবেন না, এই যে সেলিব্রেশন সংহতি দিবসের মিছিল সেখানে তিনি থাকবেন না। তা তিনি থাকবেন কোথায়? তিনি থাকবেন মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে। বেশ, মুর্শিদাবাদে অলরেডি বেলডাঙ্গায় একটা বাবরি মসজিদ তৈরি করা হবে, এ কথা আগেই বলেছিলেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার জানা যাচ্ছে যে ওই সংহতি দিবসের দিন 6ই ডিসেম্বর, ওই দিনেই তিনি বাবরি মসজিদের, মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেদিন প্রচুর লোকটোক সেখানে আসবেন, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এবং তিনি বলছেন যে আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছি, সমস্ত বড় বড় ধর্মগুরুরা আসবেন, ইসলাম ধর্মের দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গা থেকে ধর্মগুরুরা আসবেন, মদিনা থেকেও একজন আসবেন, আব্বাস সিদ্দিকীকেও আমি কিন্তু আমন্ত্রণ জানিয়েছি, সবাই এখানে আসবেন, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং এখানে বাবরি মসজিদ তৈরি করা হবে। তারই সঙ্গে হুমায়ুন কবির বলছেন যে দেখুন, ওই দিন প্রচুর মানুষজন আসবেন, বাবরি মসজিদ চক্রান্তের শিকার হয়েছিল, এখানে নতুন বাবরি মসজিদ আমরা তৈরি করব, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এখানে প্রচুর মানুষ, শুধু মুর্শিদাবাদ থেকে নয়, উত্তরবঙ্গ, বীরভূম থেকেও প্রচুর মানুষজন আসবেন এবং হুমায়ুন কবির আশা করছেন মোটামুটি 2 লক্ষ মানুষের সমাগম হবে ওই অনুষ্ঠানে ওই দিন মুর্শিদাবাদে। এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদওয়ালা সেট হয়ে গেল। খুব ইন্টারেস্টিংলি, একদিকে যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার
করার কথা উঠে আসছে, ঠিক সেখানেই কিন্তু পিঠোপিঠি আবার মুর্শিদাবাদে অযোধ্যার রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি হওয়ার কথাও সামনে উঠে আসছে। যে মুহূর্তে এই খবর সামনে এসেছে যে হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ এখানে আমরা তৈরি করব, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, তারপরেই বঙ্গীয় হিন্দু সেনার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদে একটি রাম মন্দির তারা তৈরি করবেন এবং সেটাও অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি করা হবে। বঙ্গীয় হিন্দু সেনার আবার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি অম্বিকানন্দ মহারাজ, তিনি একটা স্পষ্ট হিসেব তাদের সামনে রেখে দিয়েছেন এবং তিনি বলছেন যেখানেই ওরা মসজিদ তৈরি করবে ওখানে আমরা রাম মন্দির তৈরি করব। হুমায়ুন ডিসেম্বরে করেছে, আমরা জানুয়ারিতে করব। তার মানে বুঝতেই পারছেন, তার মানে এখানে আরেকটা রাম মন্দির মুর্শিদাবাদওয়ালা সেটাও কিন্তু সেট হচ্ছে। মসজিদের পাল্টা মন্দির তৈরি হয়েছে সে নিয়ে তো কারোর কিচ্ছু বলার নেই, ভালো কথা, হতেই পারে, কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু যেটা কথা সেটা হলো এটাও রাম মন্দিরটা মানে অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে না, মানে সেখানে অন্য কারোর অগ্রাধিকারও থাকতে পারে। কেউ বলতে পারেন বিজেপির নেতা, বিজেপির বিধায়ক নিজের এলাকায় রাম মন্দির করবেন, সেইটা তিনি অযোধ্যার আদলে তৈরি করবেন, এরকম হতে পারে, বলতে পারেন কেউ। আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজের এলাকায় নন্দীগ্রামে একটি রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন, তার শিলান্যাসও হয়ে গেছে এবং 4.5 বিঘা জমি নিয়ে কিন্তু এই রাম মন্দির তিনি তৈরি করছেন। সেজে উঠছে রাম মন্দির, কাজকর্মও নিশ্চয়ই শুরু হয়ে গেছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো নির্বাচনের আগেই এই রাম মন্দিরও কমপ্লিট হয়ে যাবে এবং সেখানেও নিশ্চয়ই ভক্তরা যেতে পারবেন। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী নিজেকে ছোট চৌকিদার বলতে ভালোবাসেন, মানে নরেন্দ্র মোদী হচ্ছেন বড় চৌকিদার আর শুভেন্দু অধিকারী হচ্ছেন ছোট চৌকিদার, তিনি নিজেই বলেন। আর শুভেন্দু অধিকারীকে আবার যারা ভালোবাসেন বা শুভেন্দু অধিকারীর গুণমুগ্ধ ভক্ত যারা, তারা আবার শুভেন্দু অধিকারীকে ছোট মোদী বলতে ভালোবাসেন। তাই বড় মোদীর অযোধ্যার রাম মন্দিরের আদলে ছোট মোদীর রাম মন্দির তৈরি হচ্ছে নন্দীগ্রামে। যাই হোক, আদলে কোনটা তৈরি হচ্ছে সেই কথাই যদি বলতে হয় তাহলে তো অবশ্যই মনে করিয়ে দিতে হবে যে ভোটের হিসেব সমস্ত কিছু কষে নিয়ে অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একটি মন্দির তৈরি করে ফেলেছেন এবং পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের একদম আদলে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম বা কালচারাল ট্রাস্ট যাই বলুন না কেন, সেটা তৈরি করে ফেলেছেন অলরেডি। এবং সেখানে তো এখন প্রচুর লোকজন যাচ্ছেন, ভক্ত সমাগম প্রচুর হচ্ছে, প্রায় 50,000 ভক্ত সমাগম হচ্ছে দিনে। এবং এই এত যে ভক্তরা আসছেন তার মাধ্যমে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির সেটাও আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠছে, টাকা পয়সার দিক দিয়ে তারা কিন্তু স্বনির্ভর হয়ে উঠছে। রাধারমন জানাচ্ছেন যে সেখানে দিনে প্রায় 50,000 ভক্তরা আসেন। তো দৈনিক এই দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে কত টাকা আয় হয় মন্দিরে? বলা হচ্ছে যে একদিনে মোটামুটি হুন্ডিতে প্রায় 1 লক্ষ টাকা নগদ জমা পড়ে এবং উপহার হিসেবে ট্রাস্ট পায় প্রায় 1 লক্ষ টাকা এবং তারই সঙ্গে মন্দিরের যে প্রসাদ রয়েছে সেই সমস্ত জিনিসপত্র বিক্রি টিক্রি করে প্রায় 2 লক্ষ টাকা দিনে আয় হয়, মানে দিনে প্রায় 4 লক্ষ টাকা আয় হয় এই জগন্নাথ মন্দিরে। তো বুঝতেই পারছেন আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে দীঘার এই জগন্নাথ মন্দির। এবং এখানেই আপনাদের জানিয়ে রাখি যে দীঘার এই জগন্নাথ মন্দিরকে আদৌ জগন্নাথ ধাম বলা যায় কিনা সেই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে কিন্তু একটা মামলা করা হয়েছিল এবং খুব ইন্টারেস্টিংলি সম্প্রতি, একদম সম্প্রতি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এই মামলাটা প্রত্যাহার করে নিয়েছে। আগামী দিনে আরো অনেক কিছু হতে চলেছে। দুর্গাঙ্গন তৈরি করছে আমাদের রাজ্য সরকার নিউ টাউনে, আপনারা জানেন সেই দুর্গাঙ্গনের জন্য জমি চিহ্নিত করার কাজ অলরেডি করা হয়ে গেছে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন শিলিগুড়িতে তৈরি হবে সবথেকে বড় মহাকালের মন্দির, তার জন্য 17.4 একর জমি দেওয়া হচ্ছে, সেই জমিতে এই মন্দির তৈরি হবে। ট্রাস্ট গঠন করা হয়েছে মুখ্য সচিবকে মাথার উপরে রেখে, মানে মুখ্য সচিবের নেতৃত্বে ট্রাস্ট গঠন করা হয়েছে এবং বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মন্দির তৈরি করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে জমি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমার একটা পর্বতে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছিল, সেই নিয়ে আমি দেখছিলাম কমেন্টে নিজের মনের মাধুরী মিশিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন যে এই সাউন্ডটা আসলে কিসের। এবং সবথেকে বেশি যেটা রয়েছে সেটা হলো এই আওয়াজটা যেটা নয়, মানে যেটার আওয়াজ শোনা যাচ্ছে তার উল্টো কিছু একটা বলে কটাক্ষ করা। তারপরে আমি দেখলাম যে আমাদের হঠাৎ যদি উঠলো কথার একজন মেম্বার তিনি খুব আন্তরিকভাবে এই প্রশ্নটা করেছেন যে এই যে আওয়াজটা পাওয়া যাচ্ছে এটা কিসের আওয়াজ, এবং সেখানে আমিও তাকে উত্তর দিয়েছি। আমি এটা ব্যক্ত করলাম যে আমাদের এখানে সম্মিলিত প্রয়াসে পাড়া থেকে একটা হরিনাম সংকীর্তনের সভা হয় প্রত্যেক বছর, সেখানে সকলে আসেন, নাম গান শোনা হয়, প্রসাদ খাওয়া হয়, সকলে সেখানে বসেন থাকেন, সবটা হয়। এটা খুব নর্মাল একটা বিষয় আমাদের কাছে, খুব পরিষ্কার, খুব সাধারণ স্বাভাবিক একটা বিষয়। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে যেটা হয় সেটা হচ্ছে
আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। আপনি কি চান? আপনি মন্দির চান, মন্দির পাবেন। মসজিদ চান, মসজিদ পাবেন। কোন স্টাইলে আপনি চান? আপনি অরিজিনাল কিছু চান নাকি আপনি ডুপ্লিকেট চান, কোনো কিছুর আদলে চান, তাহলে সেই রকমটাই আপনি পাবেন। আপনি যা চান, কোথাও কোনো রকম খামতি থাকবেন না, আপনি যা বলবেন সেটাই আপনাকে দেওয়া হবে। এবং এ বেলায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও এটা বলতে মনে হবে না যে উফ খালি চাই চাই, খালি চাই চাই করেন আপনারা, এত ঘেউ ঘেউ করবেন না। আবার বিরোধী দলনেতা যিনি রয়েছেন তারও কিন্তু এখানে খুব একটা প্রতিবাদ করার বা তারও এখানে বিষয়টা নিয়ে বিরোধিতা করার খুব একটা কিছু দেখতে পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন যে কলকাতা লন্ডন হয়ে যাবে, তারপরে একটা বিগ বেনের ঘন্টা কপি এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তাতেই আমরা সকলে খুশি। তারপর একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, সেই পার্কে যে নকল আইফেল টাওয়ার রয়েছে তার সামনে দাঁড়িয়ে আমরা সকলে রিল বানাবো এবং আমরা তাতেই খুশি। অরিজিনাল কিছু নেই, তাতে কি হয়েছে? ডুপ্লিকেট কপি যা দেওয়া হবে সেটাতেই আমরা খুশি, শুধু চালিয়ে দেওয়া হবে, আমাদের দিয়ে সেটা চালিয়ে দেওয়া হবে। চালিয়ে দিতে হয় কি করে সেটা শুধু জানতে হবে, তাহলেই আমরা সব কিছু নিয়ে চলে যাব, সবেতেই আমরা খুশি থাকব। আর নির্বাচনের আগে যেটা বললাম, আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। মন্দির, মসজিদ, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার চান আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, সেটাও আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। কি চান শুধু আপনাকে মুখ ফুটে বলতে হবে। আর এইখানে সেই কারণে বারবার মনে রাখবেন একটা কথা, নির্বাচনের আগে, এটাই কিন্তু ভোটমুখী রাজনীতির একটা মজা, গণতন্ত্রের ভোটমুখী রাজনীতি। আর এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এমনটা কিন্তু নয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও সেই সমস্ত কিছু করা হচ্ছে। মহিলাদের টাকা পয়সা দেওয়া এবং এই সমস্তগুলো করতে গিয়ে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের কি অবস্থা, কিভাবে তারা দেউলিয়া হচ্ছে, কিভাবে তাদের মাথার ওপর ঋণের বোঝা চাপছে, সেটা মানে একেবারে আলাদাই একটা অধ্যায়, সেটাও কিন্তু রয়েছে। তাই মনে রাখবেন, ভোটের আগে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন, আর আপনি যেটা চাইবেন না সেটা আপনি পাবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।